নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমরা কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আমরা যে হোয়াট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি। It is the study of production of electricity from energy released during spontaneous chemical reaction and the use of electrical energy to bring about non-spontaneous chemical transformation. অর্থাৎ কোনো স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক্যাল এনার্জি রিলিজ বা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করার মাধ্যমে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটানো, এটার স্টাডিকেই বলা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। অর্থাৎ এই ইলেকট্রোকেমিস্ট্রি কেমিস্ট্রিরই একটা ব্রাঞ্চ। ইলেকট্রোকেমিস্ট্রির ইম্পর্টেন্স হচ্ছে লার্জ নাম্বার অফ মেটালস, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন, ফ্লোরিন ইত্যাদি বিভিন্ন কম্পাউন্ড কিন্তু এই ইলেকট্রোকেমিক্যাল মেথডস দ্বারাই তৈরি করা হয়। তাছাড়াও ব্যাটারি ও ফুয়েল সেল, যেখানে কি কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়, সেখানেও রিয়াকশন কিন্তু ইলেকট্রোকেমিক্যালি ঘটে থাকে। অর্থাৎ ইকো ফ্রেন্ডলি কোনো টেকনোলজি তৈরি করার জন্য, যেমন হাইড্রোজেন ইকোনমি, সেক্ষেত্রেও কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রি দরকার। নেক্সট আমরা চলে আসব সেল কাকে বলে। যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি ও রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলা হয় সেল বা কোষ। এবার এই সেলকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোলাইটিক সেলে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, আর ইলেকট্রোকেমিক্যাল সেলে স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। এই ইলেকট্রোকেমিক্যাল সেলের এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল, গ্যালভানিক সেল ইত্যাদি। এবার এই সেলের মধ্যে দুটি ইলেকট্রোড থাকে, তার মধ্যে যে ইলেকট্রোডে অক্সিডেশন ঘটে তাকে বলা হয় অ্যানোড, আর যে ইলেকট্রোডে রিডাকশন ঘটে তাকে বলা হয় ক্যাথোড। যে কোনো সেল দুটি হাফ সেল দ্বারা তৈরি হয়। যেমন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে জিঙ্ক দণ্ড আর তার করেসপন্ডিং ইলেকট্রোলাইট একটা হাফ সেল তৈরি করে, আর কপার দণ্ড ও তার করেসপন্ডিং ইলেকট্রোলাইট আর একটা হাফ সেল তৈরি করে। ড্যানিয়েল সেলের ক্ষেত্রে যে রিয়াকশানটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানোডে জিঙ্ক থেকে তৈরি হয় Zn2+, যেটাকে বলা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশান, আর ক্যাথোডে Cu2+ থেকে উৎপন্ন হয় কপার, যেটাকে বলা হচ্ছে রিডাকশান হাফ রিয়াকশান। তাহলে ওভারঅল রিয়াকশান কি হচ্ছে Zn + Cu2+ থেকে হচ্ছে Zn2+ + Cu। অর্থাৎ কি অ্যানোড অর্থাৎ জিঙ্ক দণ্ডের ওজন ক্রমশ কমতে থাকছে, আর দ্রবণে Zn2+ আয়নের কনসেন্ট্রেশন বাড়তে থাকছে, আর ক্যাথোড অর্থাৎ Cu দণ্ডের ওজন ক্রমশ বাড়তে থাকে এবং দ্রবণে Cu2+ আয়নের কনসেন্ট্রেশন ক্রমশ কমতে থাকে, এবং এই রিয়াকশনের ফলে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এক্ষেত্রে ইলেকট্রন প্রবাহ হয় জিঙ্ক দণ্ড অর্থাৎ অ্যানোড থেকে Cu দণ্ড বা ক্যাথোডের দিকে, এবং তড়িৎ প্রবাহ হয় তার ঠিক অপোজিট সাইডে। এবার এখানে যে সল্ট ব্রিজটা আছে, এই সল্ট ব্রিজটার কাজ হচ্ছে দুটি হাফ সেল, অর্থাৎ এটা একটা হাফ সেল আর এটা একটা হাফ সেল, এই দুটো হাফ সেলের মধ্যে ইন্টারনালি সংযোগ স্থাপন করা এবং হাফ সেলগুলিকে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখার চেষ্টা করা। এই সল্ট ব্রিজে আমরা ইলেকট্রোলাইট হিসেবে কি ইউজ করি না, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রেট। অর্থাৎ কি এমন ইলেকট্রোলাইট ইউজ করতে হবে যেখানে ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান হবে। অর্থাৎ কি ড্যানিয়েল সেলের ক্ষেত্রে অ্যানোডে অক্সিডেশন হচ্ছে আর ক্যাথোডে হচ্ছে রিডাকশন। তাই জন্য কপার ইলেকট্রোড আর তার করেসপন্ডিং ইলেকট্রোলাইটকে বলা হচ্ছে রিডাকশন হাফ সেল, আর জিঙ্ক ইলেকট্রোড ও তার করেসপন্ডিং ইলেকট্রোলাইটকে বলা হচ্ছে অক্সিডেশন হাফ সেল। এবার ড্যানিয়েল আর গ্যালভানিক সেল দুটোই কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেল, কিন্তু ড্যানিয়েল সেল আর গ্যালভানিক সেলের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে ড্যানিয়েল সেলে শুধুমাত্র কপার আর জিঙ্কে ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয়, কিন্তু গ্যালভানিক সেলে ভ্যারাইটি অফ মেটালসকে ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয়। এবার আসা যাক ইলেকট্রোড পোটেনশিয়াল সম্পর্কে। প্রত্যেকটি ইলেকট্রোড আর দ্য ইলেকট্রোলাইটের ইন্টারফেসে অক্সিডেশন আর রিডাকশন প্রক্রিয়া ঘটার জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হয়। একে বলা হয় ইলেকট্রোড পোটেনশিয়াল এবং এর ইউনিট হচ্ছে ভোল্ট।
এবার যখন হাফ শেলের সমস্ত স্পিসিস অর্থাৎ ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশনকে ইউনিটি ধরা হয়, তখন সেই ইলেকট্রোড পোটেনশিয়ালকে বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। তাহলে কি আমরা দু ধরনের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল পেতে পারি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তবে IUPAC এর কনভেনশন অনুযায়ী স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালকেই কিন্তু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হিসেবে ধরা হয়। এবার অক্সিডেশন আর রিডাকশন যেহেতু অপোজিট রিয়াকশান, তাই কোনো ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল হবে সেই ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়ালের মানের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। উদাহরণস্বরূপ, যদি কোনো ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল হয় +0.76 ভোল্ট, তাহলে তার রিডাকশন পোটেনশিয়াল হবে -0.76 ভোল্ট। এবার দুটো ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়ালের যে ডিফারেন্স দেখা যায় তাকে বলা হয় সেল পোটেনশিয়াল। একে সেল ইলেকট্রোমোটিভ ফোর্স বা EMFও বলা হয়। যেমন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল হচ্ছে 1.1 ভোল্ট। এবার যখন আমরা কোনো ইলেকট্রোকেমিক্যাল সেলকে রিপ্রেজেন্ট করি, কনভেনশন অনুযায়ী অ্যানোডকে লেফট সাইডে আর ক্যাথোডকে রাইট সাইডে লেখা হয়। মেটাল আর ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে একটা ভার্টিক্যাল লাইন যোগ করা হয় আর সল্ট ব্রিজকে দুটি ভার্টিক্যাল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যেমন ড্যানিয়েল সেলকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যে লেফট সাইডে থাকে Zn থেকে Zn2+ আর রাইট সাইডে থাকে Cu2+ থেকে Cu। এবার এই দুটো ইলেকট্রোডকে আমরা এই দুটো ভার্টিক্যাল লাইন দ্বারা আলাদা করে রাখি, অর্থাৎ কি এটাকে বলা হচ্ছে এটা সল্ট ব্রিজ। এবার সেলের EMF পাওয়া যায় ক্যাথোডের ইলেকট্রোড পোটেনশিয়াল থেকে অ্যানোডের ইলেকট্রোড পোটেনশিয়াল বাদ দিলে, অর্থাৎ E cell = E cathode - E anode, দ্যাট ইজ E right - E left, যেহেতু ডান দিকে ক্যাথোড থাকে আর বাঁ দিকে থাকে অ্যানোড। এবার ড্যানিয়েল সেলের ক্ষেত্রে E cell কী হবে? E of Cu2+ to Cu - E of Zn2+ to Zn। এবার কি হয় না, ইন্ডিভিজুয়াল হাফ সেলের পোটেনশিয়াল কিন্তু মেজার করা যায় না, কিন্তু দুটি হাফ সেলের পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা মেজার করতে পারি। একেই বলা হচ্ছে সেলের EMF। কনভেনশন অনুযায়ী স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়ালকে 0 পোটেনশিয়াল ধরা হয়। যে কোনো টেম্পারেচারে এটাকে এর ভ্যালু 0 ধরা হয় এবং যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। এবারে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রেসপেক্টে অন্যান্য ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করা হয়। যদি কোনো ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মান 0 এর থেকে বেশি হয়, তাহলে তার রিডিউসড ফর্ম H2 গ্যাসের থেকে মোর স্টেবল হয়। সিমিলারলি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল যদি 0 থেকে কম হয়, তাহলে সেই স্পিসিসের রিডিউসড ফর্মের থেকে হাইড্রোজেন গ্যাস বেশি স্টেবল হবে। এবার মৌলগুলিকে আমরা যদি তাদের ক্রমবর্ধমান স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী সাজাই, তাহলে যে সিরিজ পাবো তাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ। এই সিরিজ অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে দেখব F2 এর অর্থাৎ ফ্লুরিনের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল সব থেকে বেশি এবং সেজন্যই F2 গ্যাস সবসময় F- আয়নে রিডিউসড হতে চায়, তাই F2 হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। আর অন্যদিকে লিথিয়াম মেটালের ক্ষেত্রে এর ইলেকট্রোড পোটেনশিয়াল হয় সব থেকে কম, তাই লিথিয়াম মেটাল মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। যত আমরা সিরিজের ওপর থেকে নিচের দিকে নামবো, তত স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কমতে থাকে, ফলে কি হয়, রিডিউসিং এজেন্টের স্ট্রেংথও তত বাড়তে থাকে। এবার এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা কি পাবো না, যে সমস্ত মেটালের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মান নেগেটিভ, তারা লঘু অ্যাসিড দ্রবণ থেকে H+ আয়নকে রিডিউস করে H2 গ্যাস উৎপন্ন করে ও নিজে অক্সিডাইজড হয়। সেজন্য Zn কী করে, লঘু অর্থাৎ জিঙ্ক কী করে, লঘু অ্যাসিড দ্রবণ থেকে H2 উৎপন্ন করতে পারে, কিন্তু কপার পারে না। এবার আসা যাক ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টেন্স সম্পর্কে। তার আগে আমরা জেনে নেব যে ইলেকট্রোলাইট কাদের বলে।
যে সমস্ত পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনকালে যারা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ তৈরি করে তাদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। এবার আমরা ওহমস ল থেকে কি জানি? ভি সমান আইআর, যেখানে ভি হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ও আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্সের ইউনিট কি হচ্ছে? ওহম। এবার এই রেজিস্ট্যান্স বা রোধের ইনভার্সকে কি বলা হয়? কন্ডাক্ট্যান্স। তাহলে কন্ডাক্ট্যান্সের ইউনিট কি হবে? ওহম ইনভার্স বা মো, এর সাথে যেটাকে বলা হয় সিমেন্স। এবার কোনো বস্তুর রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় এবং এটার এরিয়া অফ ক্রস সেকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে আমরা কি লিখতে পারি? আর ভ্যারিজাস এল বাই এ, যেখানে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য আর এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, বা আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটাকেই বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। আর এল বাই একে কি বলা হচ্ছে? না সেল কনস্ট্যান্ট। তাহলে রো এর ইউনিট কি হবে? না ওহম মিটার। আর 1/ρ এটাকে কি বলা হচ্ছে? না স্পেসিফিক কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স, এটাকে আমরা কাপ্পা দ্বারা ডিনোট করি। এর এসআই ইউনিট হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। এবার আসা যাক মেটালিক কন্ডাক্টেন্স সম্পর্কে। মেটালিক কন্ডাক্টেন্স দেখা যায় মেটালের মধ্যে থাকা ইলেকট্রনের মুভমেন্টের ফলে। এই মেটালিক কন্ডাক্টেন্স ডিপেন্ড করে নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ মেটাল, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পার অ্যাটম অ্যান্ড টেম্পারেচার। এক্ষেত্রে কি হয় না, টেম্পারেচারের ক্ষেত্রে যত টেম্পারেচার ডিক্রিজ করে তত কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স বা মেটালিক কন্ডাক্টেন্স ইনক্রিজ করে। নেক্সট আসা যাক আয়নিক কন্ডাক্টেন্স সম্পর্কে। আয়নিক কন্ডাক্টেন্স কি? ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে কিন্তু আয়ন, আর এর ফলে যে কন্ডাক্টেন্স সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স। এবার এগুলো কিসের উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে নেচার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট, সাইজ অফ আয়ন্স, নেচার অফ সলভেন্ট আর টেম্পারেচার। টেম্পারেচারের ক্ষেত্রে যত টেম্পারেচার ইনক্রিজ করে তত কিন্তু এদের আয়নিক কন্ডাক্টেন্সও ইনক্রিজ করে। এবার আমরা দেখে নেব মোলার কন্ডাক্টিভিটি কাকে বলে। না 1 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি উপযুক্ত আকারের ইলেকট্রোডের মধ্যে 1 গ্রাম মোল কোনো ইলেকট্রোলাইট রাখলে ওই দ্রবণের যে কন্ডাক্টিভিটি পাওয়া যায় তাকেই বলা হয় মোলার কন্ডাক্টিভিটি। একে ল্যামডা এম দ্বারা ডিনোট করা হয়। মোলার কন্ডাক্টিভিটির সাথে ইলেকট্রোলাইট সলিউশনের কন্ডাক্টিভিটি অর্থাৎ কাপ্পার রিলেশন হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/c, যেখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। তাহলে ল্যামডা এম এর ইউনিট কী হবে? ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, বা সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, বা আমরা কি লিখতে পারি? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এবার ইলেকট্রোলাইট অর্থাৎ কি বোথ স্ট্রং আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে কন্ডাক্টিভিটিও ডিক্রিজ করে, কারণ নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ডিক্রিজ করে যত ডাইলিউশন বাড়ানো হয়, ফলে কন্ডাক্টিভিটিও কমে, কারণ ইউনিট ভলিউম ইলেকট্রোলাইটকে আমরা কনসিডার করি। কিন্তু মোলার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে কি হয় না, কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, কারণ এখানে আমরা এই যে ইউনিট ভলিউম সেটা আমরা কনসিডার করি না। এবার কনসেন্ট্রেশন কমতে কমতে যখন সেটা জিরোর কাছে পৌঁছায় অর্থাৎ ইনফাইনাইট ডাইলিউশনে পৌঁছায়, তখন সেই মোলার কন্ডাক্টিভিটিকে বলা হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি। এবার স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে মোলার কন্ডাক্টিভিটি ডাইলিউশনের সাথে সাথে স্লোলি ইনক্রিজ করে, কারণ স্ট্রং ইলেকট্রোলাইট সলিউশনে ফুলি ডিসোসিয়েট অবস্থায় থাকে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডাইলিউশন বাড়ালে এদের কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ে, ফলে নাম্বার অফ আয়ন্সও বাড়ে এবং মোলার কন্ডাক্টিভিটি স্টিপলি ইনক্রিজ করে। আমরা স্ট্রং বা উইক ইলেকট্রোলাইটের মোলার কন্ডাক্টিভিটি কিন্তু অ্যাকিউরেটলি মেজার করতে পারি এবং সেটা করতে পারি কোলরাস ল অনুযায়ী। কোলরাসের ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্সে কি বলা হচ্ছে না, দ্য লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস অফ দ্য অ্যানায়ন অ্যান্ড দ্য ক্যাটায়ন অফ দ্য ইলেকট্রোলাইট। অর্থাৎ কি, কোনো ইলেকট্রোলাইটের
লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি ওই ইলেকট্রোলাইট যে সমস্ত আয়ন দ্বারা তৈরি হয় সেই সমস্ত আয়নের লিমিটিং মোলার কন্ডাক্টিভিটির সামেশনের সমান হয়। যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি তাহলে কি NaCl এর লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি হচ্ছে Na প্লাস আয়ন আর Cl মাইনাস আয়নের লিমিটিং মোলার কন্ডাক্টিভিটির সমষ্টির সমান। এবার এই গ্রাফটা আমরা যদি দেখি তাহলে দেখব যে KCl যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট, তাই KCl এর ক্ষেত্রে মোলার কন্ডাক্টিভিটি কনসেন্ট্রেশন ডিক্রিজ করার সাথে সাথে কিন্তু স্লোলি ইনক্রিজ করছে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যেহেতু উইক ইলেকট্রোলাইট, তাহলে কি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যখন কনসেন্ট্রেশন ডিক্রিজ করছি তাহলে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ছে। তার মানে কি সলিউশনে নাম্বার অফ আয়ন্স বাড়ছে, যার ফলে কি মোলার কন্ডাক্টিভিটিও বাড়ছে। এবার এটা যে বাড়ছে সেটা হচ্ছে কিন্তু স্টিপলি ইনক্রিজ করছে। এবার আসা যাক ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে। ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটানো হয়। এবার ইলেকট্রোলিসিস হচ্ছে যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে তড়িৎ পাঠানোর ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয় ও নতুন পদার্থ সৃষ্টি করে। আর যে পাত্রে ইলেকট্রোলিসিস প্রক্রিয়া ঘটানো হয় তাকে কি বলা হচ্ছে ভোল্টামিটার বা ইলেকট্রোলাইটিক সেল। এক্ষেত্রে দুটি ইলেকট্রোড থাকে। ব্যাটারির পজিটিভ সাইডের সাথে যুক্ত ইলেকট্রোড থেকে বলা হয় অ্যানোড, আর নেগেটিভ সাইডের সাথে যুক্ত ইলেকট্রোড থেকে বলা হচ্ছে ক্যাথোড। ফর এক্সাম্পল, যদি আমরা ওয়াটারের ইলেকট্রোলিসিস দেখি তাহলে কি দেখব যে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না। কিন্তু কেন কি বিশুদ্ধ জলে খুব কম পরিমাণ H2O অণু H+ আর OH- আয়নে ভেঙে থাকে। কিন্তু যখনই আমরা বিশুদ্ধ জলে অল্প পরিমাণ তীব্র অ্যাসিড বা বেস যোগ করি তাহলে সেই জলে তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব, কারণ এক্ষেত্রে অনেক বেশি সংখ্যক H2O H+ আর OH- আয়নে ভেঙে থাকে। এবার সেই বিশুদ্ধ জলে অল্প পরিমাণ তীব্র অ্যাসিড মিশ্রিত করে সেই জলের যদি আমরা ইলেকট্রোলিসিস করি তাহলে কি হবে, ক্যাথোডে H2 গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে হয় O2 গ্যাস উৎপন্ন। এবার যদি ক্যাথোডিক রিয়াকশন হচ্ছে, ক্যাথোডে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে এবং হাইড্রোজেন পরমাণু দুটি যুক্ত হয়ে তৈরি করছে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কি হচ্ছে না OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে তৈরি করছে OH, আর চারটে OH মূলক একসাথে যুক্ত হয়ে তৈরি করছে 2H2O + O2। এবার জলের ইলেকট্রোলিসিসের ফলে যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সেই তাদের রেশিও হচ্ছে H2:O2 = 2:1, যেটা হচ্ছে ভলিউম ওয়াইজ, আর 1:8 যেটা হচ্ছে কি ওয়েট ওয়াইজ। এবার আসা যাক ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলিসিস সম্পর্কে। বিজ্ঞানী ফ্যারাডে প্রথম ইলেকট্রোলিসিসের কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট সম্পর্কে ধারণা দেন এবং এই সংক্রান্তে তিনি দুটি সূত্র প্রকাশ করেন, যাকে আমরা কি বলছি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলিসিস। ফার্স্ট লতে কি বলা হচ্ছে না, দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিয়াকশন which occurs at any electrode during electrolysis by a current is proportional to the quantity of electricity passed through the electrolyte। অর্থাৎ কি, যদি কোনো ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে কিউ কুলাম তড়িৎ পাঠানোর ফলে কোনো একটি ইলেকট্রোডে W গ্রাম পদার্থ উৎপন্ন হয় তাহলে আমরা কি লিখতে পারি W ভ্যারিজেস কিউ, অর W = Z × Q, যেখানে Z হচ্ছে কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। একে আমরা কি বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এবার এই Z এর মান ইলেকট্রোলাইটসের নেচারের ওপর ডিপেন্ড করে। এবার যদি t সেকেন্ড সময় ধরে ইলেকট্রোলাইটসের মধ্য দিয়ে C অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে আমরা কি লিখতে পারি W = Z × C × T, যেখানে কি Q = C × T। এবার সেকেন্ড লতে কি বলা হচ্ছে না, দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্স liberated by the same quantity of electricity passing through the electrolytic solution are proportional to their chemical equivalent weights। chemical equivalent weight কি না, atomic mass of metal কে the number of electrons required to reduce the cation এটা দ্বারা ডিভাইড করে আমরা পাই chemical equivalent weight।
অর্থাৎ এক্ষেত্রে কী বলা হচ্ছে না, দুটি ভিন্ন ইলেকট্রোলাইটস ধরা যাক এক্স আর বিওয়াই এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ ধরা যাক কিউ কুলম্ব পাঠানো হলো। এর ফলে যদি দুটি ইলেকট্রোডে ধরা যাক ক্যাথোডে এ ও বি এর পদার্থে যথাক্রমে W1 ও W2 গ্রাম উৎপন্ন হয় এবং এ ও বি এর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট যদি হয় E1 ও E2, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কী লিখতে পারি, W1 ভার্সেস E1 অ্যান্ড W2 ভার্সেস E2। তাহলে এখান থেকে কী লিখতে পাচ্ছি, W1 বাই W2 ইকুয়াল টু E1 বাই E2। এবার আসা যাক কম্বিনেশন অফ ফ্যারাডেস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। ফ্যারাডেস ফার্স্ট ল থেকে আমরা কী পাচ্ছি, W ভার্সেস কিউ যখন ই কনস্ট্যান্ট, আর ফ্যারাডেস সেকেন্ড ল থেকে কী পাচ্ছি, W ভার্সেস ই যখন কিউ কনস্ট্যান্ট। এবার দুটো লকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কী পাবো, W ভার্সেস ই ইন্টু কিউ যখন ই আর কিউ বোথ ভ্যারিয়েবল। এখান থেকে পাচ্ছি W ইকুয়াল টু ই কিউ বাই এফ, যেখানে এফ হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই এফ এর ভ্যালু হচ্ছে 96487 অর্থাৎ 96,487 কুলম্ব। একে বলা হচ্ছে ফ্যারাডে, অর্থাৎ 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,487 কুলম্ব। এবার একে অন্যভাবেও আমরা বলতে পারি, অর্থাৎ কি 1 মোল ইলেকট্রনের চার্জকেও আমরা বলতে পারি 1 ফ্যারাডে। একটি ইলেকট্রনের চার্জ কি আমরা জানি 1.6021 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে 1 মোল ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন কটা থাকে না, অ্যাভোগাড্রো সংখ্যক, দ্যাট ইজ 6.023 × 10⁻23। তাহলে টোটাল চার্জ কত হচ্ছে 1 মোল ইলেকট্রনে, সেটা হচ্ছে 1.6021 × 10⁻⁻19 × 6.023 × 10⁻23। তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি কি 96,487 কুলম্ব। এই কোয়ান্টিটির ইলেকট্রিসিটিকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে। তবে আমরা সুবিধের জন্য আমরাকে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিই, সেখানে ধরা হয় 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম্ব, অর্থাৎ কি 96,500 কুলম্ব। এবার আসা যাক ব্যাটারি এবং ফুয়েল সেল সম্পর্কে। এগুলোও কিন্তু এক ধরনের গ্যালভানিক সেল, যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়। এবার ব্যাটারি সাধারণত দুই ধরনের হয়, যথা প্রাইমারি ব্যাটারি আর সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারির ক্ষেত্রে কী হয় না, এটা একবার ইউজ করার পর আর কিন্তু ডেড হয়ে গেলে রিইউজ করা যায় না। এবার এই প্রাইমারি ব্যাটারির একটা এক্সাম্পল হচ্ছে ড্রাইভ সেল, যেটা কিনা আমরা ট্রানজিস্টর আর ক্লকে ইউজ করি। এতে কি হচ্ছে, গ্রাফাইট রড ক্যাথোড হিসেবে আর জিঙ্ক কন্টেনার অ্যানোড হিসেবে কাজ করে। আর সেকেন্ডারি ব্যাটারির ক্ষেত্রে কি, এটা ইউজ করার পর আবার রিচার্জ করা যায় পুনরায় ব্যবহার করার জন্য। এর একটা ইম্পর্টেন্ট সেকেন্ডারি সেল হচ্ছে, যেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, যেটা কিনা আমরা মেনলি অটোমোবাইলস আর ইনভার্টারের ক্ষেত্রে ব্যবহার করি। এতে ক্যাথোড হিসেবে কাজ করে কি লেড গ্রিড, যেটা কিনা লেড অক্সাইড দ্বারা ফিল্ড থাকে, আর অ্যানোড হিসেবে থাকে লেড। আর ইলেকট্রোলাইট হিসেবে আমরা কি ব্যবহার করি না, 38% H2SO4 সলিউশন। নেক্সট ফুয়েল সেল। এই সমস্ত গ্যালভানিক সেলকে প্রধানত ডিজাইন করা হয়েছে যাতে হাইড্রোজেন, মিথেন বা মিথানল ইত্যাদি ফুয়েলের কম্বাশন এনার্জিকে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। ফুয়েল সেলের ক্ষেত্রে ইলেকট্রিসিটি প্রডিউস করার যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 70%, যেখানে থার্মাল প্ল্যান্টসের ক্ষেত্রে এটা হচ্ছে 40%। অর্থাৎ কি ফুয়েল সেলকে আমরা একটা এফিসিয়েন্ট ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য কাজে লাগাতে পারি। তাছাড়াও ফুয়েল সেল হচ্ছে কি পলিউশন ফ্রি, কারণ এই ডায়াগ্রামটা আমরা যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে না, হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যবহার করা হচ্ছে, এবং যার ফলে এদের কম্বাশনের ফলে শুধুমাত্র H2O উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। এবার H2 ফুয়েল সেলের ক্ষেত্রে দেখলাম যে এটার কম্বাশনের ফলে কি হচ্ছে, শুধু H2O উৎপন্ন হচ্ছে, ফলে আমরা এটাকে কি রিনিউয়েবল এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারি, আর এটা কি নন পলিউটিং সোর্স হিসেবেও কিন্তু কাজ করে। আর এটাই হচ্ছে যে ভিশন অফ হাইড্রোজেন ইকোনমি। আর এই সমস্ত টেকনোলজিও কিন্তু ইলেকট্রোকেমিক্যাল প্রিন্সিপালের ওপর ভিত্তি করে তৈরি হয়। তো এই ছিল আজকে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।